যুদ্ধ নয়, শান্তি চাই, মধ্যস্থতা চাই, এমনই বার্তা দিতেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একেবারেই নয়, শেষ পর্যন্ত একেবারেই পাল্টা ইরানে অ্যাটাক করে বসলেন, ক্ষেপণাস্ত্র একেবারে বলা যেতে পারে এয়ার স্ট্রাইক চালিয়ে বসলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? একেবারে নিজের কথা আর নিজে রাখতে পারলেন না। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা, আমার সঙ্গে রয়েছে সহকর্মী গৌরব। নমস্কার। একেবারে নিবেদিতা যেমনটা বললে, যিনি বিশ্বজুড়ে বলছেন শান্তি চায়, মধ্যস্থতায় ফিরতে চাইছেন, তিনি আবার হামলা চালিয়ে বসলেন এবং তিনি এবার হামলা চালিয়ে এসে পুনরায় বলছেন শান্তি চাই, শান্তি যদি না আসে তবে কিন্তু হামলা চলবে এবং এক প্রকার টেইলার দিয়ে কোথাও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন বলা যায়। কিন্তু এক প্রকার কোথাও অস্পষ্ট নয় কি, যেখানে একই রকম ব্যক্তি একই রকম ভাবে দুরকম কথা বলছেন, একই ব্যক্তি কিন্তু দুরকম কথা বলছেন নিবেদিতা। কখনো বলছে শান্তি চাই, তিনি আবার অশান্তির বাতাবরণ তৈরি করছেন, তিনি আবার হামলা চালিয়ে বসছেন। রীতিমতো বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্যের দিকে কিন্তু নজর রয়েছে গোটা বিশ্বের। একেবারে গৌরব, যেমনটা জানা যাচ্ছে আজ ভোরে অর্থাৎ ভারতীয় সময়সীমা অনুযায়ী রবিবার ভোরে আমেরিকার পক্ষ থেকে ইরানে হামলা চালানো হয় এবং সেই হামলা চালানো হয় ইরানের 3টি পরমাণু বোমা কেন্দ্র সংলগ্ন এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানা যায়। আমেরিকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ঠিক একইভাবে এবার এই হামলার পর আমেরিকা কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে, অর্থাৎ আমেরিকার বিভিন্ন শহরগুলি সেগুলি কিন্তু এখন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু তারাও এখন চাইছে, তারাও এখন ভাবছে যে ইরান যদি এখন পাল্টা হামলা করে তাহলে কি হবে। গৌরব, একেবারেই নিবেদিতা খুব প্রাসঙ্গিক বিষয়ে কথা ধরেছে। এখন যেখানে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, বলেছিলেন 2 সপ্তাহ আমি সময় নিচ্ছি, ভবিষ্যতে আমি সরাসরি যুদ্ধে জড়াবো কিনা বা সরাসরি ইরানের উপর অ্যাটাক করবো কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে নিশ্চিত করা হবে। কিন্তু কি দেখা গেল, 2 সপ্তাহ সময় যেতে না যেতেই মাত্র 2 দিন, শুক্রবারেই বলেছিলেন আর আজ রবিবার, সেখানে কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই অ্যাটাক করে বসলেন, হামলা চালিয়ে বসলেন পরমাণু ঘাঁটিতে। 3টি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে বসলেন ইরানের। এবার ইরান যে চুপ করে বসে থাকবে না, পাল্টা প্রত্যাঘাত করবে, সে কথা কিন্তু এক প্রকার ভাবছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একেবারেই বিশেষজ্ঞ যারা রয়েছেন। পাশাপাশি ইরান মূলত এই যে এখন মধ্যপ্রাচ্যে টালমাটাল অবস্থা চলছে, একেই তো ইসরায়েলের সঙ্গে এক প্রকার সংঘাত চলছে, তার উপর আবার আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল। এবার বোঝা বড় মুশকিল রীতিমতো আমেরিকা কি চাইছে। পাশাপাশি আমেরিকা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে আবার রাশিয়া, এই বিষয়ে খুব প্রাসঙ্গিক নিবেদিতা। আর সেখানেই এবার নিজেকে গুটিয়ে নিচ্ছে আমেরিকা। তুমি যেমনটা বললে, আমেরিকা হামলা চালিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিবেদিতা। একেবারে গৌরব, এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদন দর্শকদের তুলে ধরবো। ইরানে 3টি পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার, তবে ট্রাম্পের ঘোষণা এবার শান্তির সময় এসেছে। নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প লেখেন, ফর্দো সহ 3টি পারমাণবিক কেন্দ্রে অপারেশন সম্পন্ন হয়েছে, গর্বিতভাবে জানাতে পারি সমস্ত মার্কিন বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে এবং নিরাপদ। এটি ইতিহাসে এক অনন্য সামরিক কৌশল। তিনি আরও দাবি করেন, এই অভিযান এমনভাবে সম্পন্ন হয়েছে যা এখনো পর্যন্ত কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয়নি। এখন শান্তির সময়। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. গত শনিবার মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক B-2 বোমারু বিমান রওনা হতে দেখা যায়। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোর গন্তব্য নিয়ে স্পষ্ট তথ্য ছিল না। কয়েক ঘন্টার মধ্যে ইরানে বোমা বর্ষণের খবর সামনে আসে। বিশ্বের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইরাক পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি, তবে রাজধানী তেহরানে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, ইসরায়েল এই হামলায় প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও তাদের গোয়েন্দা সহায়তা এবং আগের সপ্তাহে চালানো ড্রোন হামলাগুলো মার্কিন অভিযানের ভিত্তি তৈরি করেছে।
উল্লেখযোগ্যভাবে মাত্র একদিন আগেই জেনেভা বৈঠক ইরান হুঁশিয়ারি দিয়েছিল, ইসরায়েল হামলা না থামালে আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম সমঝোতা সম্ভব নয়। হামলার কিছুক্ষণের মধ্যে ইরানের সামরিক বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে ডজন খানেক ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো দাবি করছে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আজ সকাল 7:30 নাগাদ প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারি অবস্থান ও পরবর্তী কূটনৈতিক বা সামরিক পদক্ষেপের বিষয়ে বক্তব্য রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকতে পারে বলেও সূত্রের খবর। বিশ্লেষকদের মতে এই হামলার যদি সত্যি হয়ে থাকে তবে তা মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধ পর্বের শুরুর নির্দেশ করতে পারে। একই সঙ্গে বিশ্বের জ্বালানি বাজার ও কূটনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। ইরানে মার্কিন হামলার এই দাবি সত্যি হলে এটি হবে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামরিক পদক্ষেপ। তবে এখনও ইরানের পক্ষ থেকে সরাসরি স্বীকারোক্তি না আসায় আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে ট্রাম্পের দৃঢ় ভাষা, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধ। এই দুইয়ের মাঝে গোটা বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। গৌরব, আমরা যেমনটা দেখলাম আজ যেভাবে আমেরিকার পক্ষ থেকে অ্যাটাক করা হয় ইরানে, তারপরে কিন্তু আমেরিকা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমেরিকার বিভিন্ন শহর এখন নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, কারণ আমেরিকাও এখন ভয় পাচ্ছে যে বাই চান্স বা কোনো ক্রমে যদি ইরানের পক্ষ থেকে অ্যাটাক করা হয় তাহলে আমেরিকার কি হবে। অপরদিকে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, আমেরিকা এতদিন বলতো মধ্যস্থতা করা হোক, শান্তির বার্তা চাই, কিন্তু আমেরিকার পক্ষ থেকে অ্যাটাক করা হলো। কিন্তু রাশিয়াও তো বলেছিল যে আমেরিকা যদি অ্যাটাক করে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটবে বিশ্ব। সেক্ষেত্রে এই যে অ্যাটাক হলো, এরপরে রাশিয়ার কি পদক্ষেপ হবে এবং ইরানের কি পদক্ষেপ হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের নজর রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশ, অর্থাৎ পরিস্থিতি যেভাবে সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে, সেখানে দাঁড়িয়ে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এই আমেরিকা যেখানে বারবার বলতো মধ্যস্থতা করা হতো, এই আমেরিকাই বারবার বলতো শান্তি চাই, কোনো যুদ্ধ চাই না, অ্যান্টি ওয়ারের কথা বলা হতো, সেখানেই এবার তিনি অ্যাটাক করে দেখিয়ে দিলেন শান্তি তারা চাইছে না। অর্থাৎ দ্বিচারিতা কথা বলছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। সেই বিষয়ে কিন্তু এবার রাশিয়ার কি পদক্ষেপ হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা ইঙ্গিত দিচ্ছি আমাদের দর্শকদের। গৌরব, একেবারেই ইঙ্গিত এক প্রকার স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। কি বলুন তো, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি সব বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন ইরানকে, ইরান যদি মধ্যস্থতায় না আসে, সংঘর্ষ যদি না থামায়, তাহলে ইরানের উপর হামলা চালানো হবে, সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা। এই কথা বলেছিলেন, 2 সপ্তাহ সময় নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই কথা যেতে না যেতেই, সেই ইঙ্গিত দিতে না দিতেই মূলত 2 দিনের মধ্যে, অর্থাৎ 48 ঘন্টা পেরোতে না পেরোতেই মূলত অ্যাটাক চালিয়ে ফেললেন, ক্ষেপণাস্ত্র এয়ার স্ট্রাইক চালিয়ে ফেললেন। এবং সেখানে ইরানের 3টি পরমাণু ঘাঁটি, বেছে বেছে 3টি খুব গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিগুলো, এবং সেখানেই সেই ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। এবং যদিও ইরানের তরফ থেকে এই হামলা স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রীতিমতো এই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বলতে চাইছিলেন, যদি ইরান শান্তির আবহে না আসে, ইরান যদি সংঘাত না থামায়, পরবর্তীতে ইরানের জন্য তা খুব একটা ভালো বিষয় হবে না। এক প্রকার হুঁশিয়ারি, এক প্রকার বার্তা, এক প্রকার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেখা গেল কি, ইঙ্গিত তো ইঙ্গিত, সেখানে ইসরায়েল ইরানের মধ্যে সংঘাত থামার কোনো নাম গন্ধ দেখা যাচ্ছে না। আর সেখানেই যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার ভোরে যখন একেবারেই এয়ার স্ট্রাইক চালানো হলো আমেরিকার তরফ থেকে বিমান ঘাঁটিতে, একেবারেই বায়ুসেনার রীতিমতো কিন্তু সেখানে আমেরিকার বায়ুসেনারা এয়ার স্ট্রাইক চালালেন এবং সেখানে পরমাণু ঘাঁটি গুড়িয়ে সাফ করে দেওয়া হয়েছে, এমনটা আমেরিকা দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে। কিন্তু ইঙ্গিত কোথাও নেওয়ার চেষ্টা করেনি ইরান চুপ করে বসে নেই, খামেনি চুপ করে বসে নেই। খামেনি এবার পাল্টা বলছেন আমেরিকা ভালো ফল ভোগ করবে, আমেরিকার জন্য খুব একটা সুবিধার হবে না এই অ্যাটাক, এমনটা বলছেন। অর্থাৎ এখন কিন্তু বিষয় একটাই, আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের যারা স্ট্র্যাটেজিক যারা এক্সপার্ট রয়েছেন তারা কি বলছেন, তারা বলছেন ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে এখন ইরানের কাছে দুটো বিষয়। একদিকে যখন ইসরায়েল হামলা চালাচ্ছে, অ্যাটাক করছে, তখন ইরান কিন্তু পাল্টা অ্যাটাক ইসরায়েলের উপর চালাবে। অর্থাৎ লক্ষ্যবস্তু যেটা, সেটা কিন্তু এখন দুজন হয়ে গেল, অর্থাৎ একদিকে ইসরায়েল, একদিকে আমেরিকা। অর্থাৎ এই আবহে কিন্তু মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইরান
ইসরায়েলের উপর অ্যাটাক করবে নাকি আমেরিকার উপর অ্যাটাক করবে, অর্থাৎ হামলায় পাল্টা হামলায় অ্যাটাক কাউন্টার অ্যাটাকে রীতিমতো কিন্তু মধ্যপ্রাচ্যের কে আসল হিরো এই বিষয় নিয়ে মূলত তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রীতিমতো অবস্থানগত কৌশলগত সেই দিক। এবং এই কৌশলটাকে কোথাও কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড যে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। বারংবার তিনি বলছেন, এর আগে নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের, ভারত পাকিস্তান যুদ্ধ যখন চলছে, যুদ্ধের আবহ যখন তৈরি হয়েছিল, তখন এই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে এসেছেন, পাকিস্তানের সঙ্গে নাকি সংঘর্ষ বিরতি তিনি থামিয়েছেন। এ কথা বারংবার বলতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ভারত স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে, ভারত বলে দিয়েছে, আমরা বলে দিয়েছি, যেখানে কোনো দেশের কথা শোনা হয়নি। পাকিস্তানের বর্বরতা, পাকিস্তানের অসভ্যতার ছবি, পাকিস্তানের নির্লজ্জতার ছবির পর থেকে দাঁড়িয়ে থেকে পাকিস্তান যে পথে হাঁটবে তার পাল্টা পথে হাঁটবে ভারত, অর্থাৎ পাকিস্তান যদি ইট ছোড়ে পাটকেল ছোড়াবে পাকিস্তানের প্রতি। বারংবার একই রকম দাবি করেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প, যেরকমভাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতে তিনি দাবি করছেন মধ্যস্থতা নিয়ে আসতে চাইছেন, তিনি একই রকমভাবে ইন্টারফারেন্স করার চেষ্টা করেছিলেন ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের। এবং সেখানেই মূলত কিন্তু ভারত সাববার্তা যখন দিয়ে দিয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে রীতিমতো আমার কথায় তো কাজ হচ্ছে না, রীতিমতো এবার মধ্যপ্রাচ্যে যেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, যে আবহ তৈরি হয়েছে, সেখানে একটু নাক গলানো দরকার। বারংবার নাক গলানোর এই বিষয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদ, মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একেবারেই কৌশলগত, রাজনৈতিকগত বলতে পারেন একটা স্ট্র্যাটেজিক ভাবনা কিন্তু তার মধ্যে কিন্তু রয়েছে। যখন তখন যে কোনো দেশের মধ্যে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা সংঘর্ষকালীন পরিস্থিতি তৈরি হয়, ডোনাল্ড ট্রাম্প সরাসরি নাক গলিয়ে ফেলেন, এটাই তার অবস্থা। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বললে ডোনাল্ড ট্রাম্প সব বিষয়ে তিনি নাক গলান। এবং ঠিক আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে বলবো 11 তারিখ 10 মাস 2013 সালে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন। আমরা টুইট একবার পড়ে শোনাবো। রিমেম্বার দ্যাট আই পার্টিসিপেট আ লং টাইম এগো দ্যাট প্রেসিডেন্ট ওবামা উইল অ্যাটাক ইরান বিকজ অফ হিজ ইনএবিলিটি টু নেগোশিয়েটেবল প্রপার্টি নট স্কিল্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ওবামা তার নেগোশিয়েট করার ক্ষমতা নেই, তার জন্য তিনি অ্যাটাক করবেন বা আক্রমণ করবেন। কিন্তু এখানে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ওবামার এইভাবে কটাক্ষ করেছিলেন বা তার মজা উড়িয়েছিলেন, সেক্ষেত্রে বলেছিলেন প্রেসিডেন্ট ওবামা তার নেগোশিয়েট করার ক্ষমতা নেই। কিন্তু এবার তাহলে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পেরও কি নেগোশিয়েট করার ক্ষমতা নেই? কারণ তিনি বারবার মধ্যস্থতার বার্তা দিয়েছিলেন। কিন্তু তাহলে এবার যুদ্ধ কেন করছেন? যুদ্ধর এই যে বার্তা বা আবহ তিনি সৃষ্টি করেছেন, তাহলে তার যে স্টেটমেন্ট বা তার এই টুইট বা প্রেসিডেন্ট ওবামাকে তিনি যা বলেছিলেন তা তো নিজের উপরেই লাগু হচ্ছে। কারণ তিনি স্পষ্ট টুইটে বলেছেন প্রেসিডেন্ট ওবামা উইল বি অ্যাটাক ইরান বিকজ অফ ইনএবিলিটি টু নেগোশিয়েট, অর্থাৎ তার নেগোশিয়েট করার এবিলিটি নেই, সেই জন্য তিনি অ্যাটাক করবেন, প্রেসিডেন্ট ওবামা অ্যাটাক করবেন, এমনটা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনিও একই জিনিস করলেন। এবার তাহলে তার কাছেও এটা লাগু হচ্ছে যে তার কাছেও ইনএবিলিটি আছে নেগোশিয়েট করার, অর্থাৎ তার ক্ষমতা নেই নেগোশিয়েট করার। কিন্তু এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, সেখানে আমরা কিছুদিন আগে দেখতে পেরেছিলাম G7-এ তিনি গিয়েছিলেন কানাডাতে, সেখান থেকে তিনি ফিরে এসছেন। কেন? এই মধ্যস্থতা করানোর জন্য, শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি G7 থেকে ফিরে এসেছিলেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ফিরে এসে কয়েকদিনের মধ্যেই তিনি আবার হামলা করলেন, এবার এয়ার স্ট্রাইক করলেন ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে। কিন্তু কেন? এটাই হচ্ছে প্রশ্ন। কারণ এবার কি প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কি ইরানের যে এই পরমাণু বোমা বা পরমাণু ইরান যে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তিনি ধ্বংস করে দিতে চাইছেন। তিনি চাইছেন না যে আমেরিকার উপরে অন্য কোনো দেশ বা অন্য কোনো রাষ্ট্র উঠে যাক। সেক্ষেত্রে বারবার কিন্তু আমেরিকা সবসময় চায় অন্যান্য দেশ তার যাতে কন্ট্রোলে থাকে, তার নিচে থাকে। এমনটাই ডোনাল্ড ট্রাম্পও চাইছেন, হয়তো এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। তাই এই হামলা এবং পরমাণু ঘাঁটিগুলো বিশেষ করে হামলা করার অন্যতম কারণ এটি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। গৌরব, আর যে বিষয় একেবারেই খুব স্পেসিফিক বিষয়ে কথা বলেছে নিবেদিতা, যেখানে আমেরিকা কি চায় বলুন তো? আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে যিনি প্রেসিডেন্ট রয়েছে, তিনি কি চান বলুন তো? তিনি চান তার কন্ট্রোলের সমস্ত কিছু থাকুক এবং তিনি সমস্ত দেশকে পরিচালনা করুক। বারংবার এমন কথা বলতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখেও, তিনি কার্যত এমন কথা বলেছেন। আর যে সময় ইসরায়েল ইরানের মধ্যে সংঘাত চলছে, রীতিমতো ইরান যখন মূলত একটা পরমাণু শক্তিশালী দেশ হয়ে উঠতে চাইছে, তখন কিনা রীতিমতো ইসরায়েল চাইছে নিজেদের রক্ষার্থে হামলা চালিয়ে বসল ইরানকে। অর্থাৎ ইরান ইসরায়েলের মতন যখন যুদ্ধ চলছে, তখন মাঝখান থেকে নাক গলিয়ে বসলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন ইরান যদি সংঘাত না থামায়, সংঘর্ষ না থামায়, তবে ইরানের জন্য ভালো একটা খুব হবে না। দেখা গেল কি 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, 2 সপ্তাহ যেতে না যেতেই 2 দিনের মধ্যেই
অ্যাটাক করে বসলেন মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বায়ুসেনা এবং সেখানে এয়ার স্ট্রাইক করে ফেললো তিনটি বিমান ঘাঁটিতে, পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে বসলো। এবং এক কথা একেবারে ক্লিয়ার, যেখানে দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্প বারংবার এই মধ্যস্থতা করতে চাইছিলেন, তিনি আবার শান্তির বার্তা দিচ্ছিলেন। এবং শুধুমাত্র শান্তির বার্তাই নয়, প্রথম থেকে তো দিয়ে আসলেন শান্তির বার্তা, শুধু কি শান্তির বার্তাতে থেকে গিয়েছে, কিন্তু না, রীতিমতো দেখা যাচ্ছে কি যেই মতো ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত থামার কোনো মধ্যস্থতায় আসতে চাইছে না। গোটা বিশ্বের যখন নজর রয়েছে সকল দিকে, এবং সেখানেই রীতিমতো কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প সেই ব্যক্তি, একই ব্যক্তি যখন দুরকম কথা বলছেন একই লোকের মুখ দিয়ে, কী রকম বলবে বলছি, যিনি আবার বলছেন শান্তি চাই, তিনি আবার কিন্তু হামলা চালিয়ে বসছেন। এবং সেখানে হামলা চালানোর পর তিনি আবার টুইট করছেন, ইরান যদি শান্তি না ফেরায়, ইরান যদি সংঘর্ষ না ফেরায়, তাহলে তার জন্য খুব একটা ভালো হবে না। সেই দেখুন, সেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে সেই টুইট। মূলত ডোনাল্ড ট্রাম্প রীতিমতো তিনি যখন হামলা চালানোর পর তিনি কি বলছেন, নিবেদিতা? এখানে লেখা, we have completed our very successful attack on 3 nuclear sites in Iran, including Frozen, Natanz and Istan. All plans are now outside of Iran and space. A full payload of bombs was dropped on the primary site, Frodau. All plans are safely on the way of home. Congrats to our great American warriors. There is not another military in the world could have done this. Now the time of peace. Thank you your attention to this matter. একদম নিবেদিত, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। নাও ইজ দ্য টাইম ফর পিস। তিনি শান্তি চাইছেন, তিনি আবার অ্যাটাক করে পড়ছেন। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। নাও ইজ দ্য টাইম ফর পিস, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। তিনি যখন একদিকে হামলা চালাচ্ছেন, তিনি আবার বলছেন এখন সময় শান্তির, এখন শান্তি আনতে হবে। অর্থাৎ তিনি আবার রীতিমতো নোবেল পুরস্কার দাবিদারি করছেন, অর্থাৎ নিজে প্রশংসা করছেন। তিনি বলছেন 4 থেকে 5খানা এরকম শান্তি আমি এনেছি, এবং যেখানে যার জন্য 1খানা নয় 2খানা নয় 4 থেকে 5খানা তিনি শান্তি নোবেল পুরস্কার চাইছেন। এবং এই পুরস্কার কে জানে নমিনেট করার জন্য কি আবেদন জানিয়েছে পাকিস্তান। যে পাকিস্তানে মূলত কিন্তু নিশ্চয়ই একটু ইতিহাস যদি আমরা নজর রাখি ইতিহাসের দিকে, যেখানে মূলত লাদেন বাসা বেঁধেছিল, লাদেন গিয়ে আশ্রয় নিয়েছিল, নিরাপদ স্থল উঠেছিল এই পাকিস্তানে, এবং সেখান থেকে কিন্তু মূলত এই আমেরিকায় লাদেনকে তছনছ করেছিল, লাদেনকে মূলত কিন্তু সাফ করে দিয়েছিল এই পাকিস্তান থেকে নিয়ে আসার পরেই। অর্থাৎ সেই দেশকে ভরসা করা হচ্ছে, সেই দেশই নাকি আবার মিত্র হতে চাইছে। তখন ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে পাকিস্তান আমার ভালো বন্ধু, ভালো মিত্র দেশ, এবং সেখানেই পাকিস্তানের এবার তাবেদারি রীতিমতো আমেরিকাকে, আমেরিকারও পাল্টা তাবেদারি পাকিস্তানকে। এবং পাকিস্তান এবার রীতিমতো বলে বসছেন শান্তি নোবেল পুরস্কার দেওয়া হোক ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার মূলত এক্সপার্ট যারা রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের পাশাপাশি প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের যারা এক্সপার্ট রয়েছেন, তাদের মধ্য থেকেই একজন প্রফুল্ল বক্সী রয়েছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একজন বিশেষজ্ঞ রয়েছেন। তারা আমরা মন্তব্য শোনাবো, তিনি কি মন্তব্য করছেন, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের টালমাটার পরিস্থিতি এবং এই মধ্যপ্রাচ্যের একেবারেই যুদ্ধকালীন আবহ নিয়ে কি জানাচ্ছেন তিনি, শোনাবো আপনাদের। इसके 2 पहलू हैं। सबसे पहले बड़ा पहलू तो ये है, पहला पहलू कि ईरान को पता चल गया है कि अब अमेरिका सीरियस है, और एक बार अमेरिका ने अपना शिकार ढूंढ लिया, जैसे कि उसने इराक को ढूंढा था और उसके ऊपर अटैक को शुरू किया था। अब चाहे शिकारी जो शिकार की गलती हो या ना हो, शिकारी शिकार करेगा, और ये शिकारी ट्रंप ने अपना काम शुरू कर दिया है, जैसे कि आपने इराक की 2 लड़ाइयों में देखा था। अब ये लड़ाई कहाँ रुकती है वो दूसरी बात है। फिलहाल अटैक करके और डिस्ट्रॉय करके मेरे ख्याल से इतना डिस्ट्रॉय हो गया होगा कि अब वो ठीक होने में बहुत समय लगाएगा। उसको बिल्कुल नाकामयाब करके अभी उसकी फोर्स ने कह दिया है और मैसेज दे दिया ईरान को कि देखिए अभी भी आप लाइन पे आ जाइए, जैसा कि हम कहते हैं। इसके बाद मैं अभी कोई मिलिट्री एक्शन नहीं और कर रहा, पर अगर आपने नहीं किया तो मैं कह नहीं सकता। कहने का मतलब है कि उसने चेतावनी दे दी है कि अभी भी आप बाज आ जाओ, सिंपल शब्दों में। तो ये ईरान के लिए बहुत बड़ी चेतावनी है। ये ईरान के लिए ही नहीं, ईरान के समर्थकों के लिए बहुत बड़ी चेतावनी, चाइना के लिए बहुत बड़ी चेतावनी है, रशिया के लिए बहुत बड़ी चेतावनी है, जो दोनों ईरान को सपोर्ट कर रहे हैं। और इस समय इजराइल को पता चल गया है कि अमेरिका उसके साथ में है, ये दूसरी बात है। और अमेरिका इजराइल के समर्थकों को और सबको पता चल गया है। पर अब वर्ल्ड जो है एक किस्म से 2 पहलुओं में डिवाइड होता नजर आ रहा है।
एक है चाइनीज रशिया लॉबी और एक है अमेरिका एंड एलाइज की लॉबी। इसके ऐसे करने से अमेरिका के और भी कई प्रॉब्लम सॉल्व होते हैं, जैसे कि नेटो कंट्रीज के साथ में दोबारा उसका आकर्षण होना, दोबारा वो उनके साथ में साझेदारी बननी जो टूटती जा रही थी, वो भी अब देखने में मिलेगी। अब देखेंगे कि जितने कि इजराइल के सपोर्टर नेटो नेशन में हैं और इत्यादि, वो भी अमेरिका के सपोर्टर बन जाएंगे। ये इसका दूर का खेल है अमेरिका का। पर इस सब को लेकर भी एक दूसरा पहलू मैं ये बताना चाहता हूं कि जिनीवा कन्वेंशन के तहत एक न्यूक्लियर पावर प्लांट, एक डैम और जो डाइक्स होती हैं जो कि नेदरलैंड में समुद्र को रोकने के लिए दीवार बनाई जाती है, उनके ऊपर अटैक करना प्रबंधित है। मतलब उसके ऊपर अटैक नहीं कर सकते, टोटली बैंड है। उसको डेंजरस फोर्सेस कहते हैं। तो बशर्ते कि वो न्यूक्लियर पावर प्लांट लड़ाई में ना इस्तेमाल हो, मतलब कि उसमें वहां से कोई वेपन्स नहीं लॉन्च हो रहे, लड़ाई हो रही है पर अगर उस न्यूक्लियर पावर प्लांट के ऊपर कोई वेपन्स नहीं लगाए गए हैं तब उसको अटैक नहीं करना। ये एक बहुत गूढ़ बात है, बहुत कम लोगों को ये पता है। और इसके तहत अमेरिका को एक जिसको कहते हैं उसके ऊपर केस लगाया जा सकता है इंटरनेशनल क्रिमिनल कोर्ट के ऊपर कि उसने डेंजरस फोर्स के ऊपर अटैक किया है। कोई उसके ऊपर कोई वेपन नहीं था, वहाँ से कोई मिसाइल नहीं लॉन्च हो रही थी। तो ये एक अलग चीज़ है। और अमेरिका की और ईरान की लड़ाई थी ही नहीं। तो ये इसने ओपनिंग शॉट में जो ये कार्यक्रम किया है, इसके जवाबदारी अमेरिका करेगा, बशर्ते लोगों में इतनी हिम्मत है कि उसको इंटरनेशनल क्रिमिनल कोर्ट में ले जाएं। ये दूसरा पहलू है। पर सबसे बड़ी अब बात है चीन को देखना है। अगली अब खबरें आएंगी, चीन का रिएक्शन क्या है, जी का ट्वीट क्या आएगा, पुतिन का ट्वीट क्या आएगा, वो क्या कहते हैं, और उसके हिसाब से बात चलेगी। पर भारत की बात आती है तो भारत के लिए एक बहुत जिसको कहते हैं कि सावधानी का समय है। हमको ये बहुत सावधानी से इस सारे डेवलपमेंट को देखनी पड़ेगी कि अब हो क्या रहा है। भारत का दोस्त है ईरान, भारत का दोस्त है इजराइल, दोनों हमारे दोस्त हैं। और दोस्त का मतलब काम आते हैं दोनों। हमारा ऑयल सप्लाई के लिए है और ट्रेड है और हमारे सांस्कृतिक कनेक्शन है ईरान के साथ में। और इजराइल हमारा क्लोज फ्रेंड है, जिसको कहते हैं इमोशनल कनेक्ट इजराइल के साथ में है। इजराइल, हमारे लोग इजराइल में बसे हुए हैं, ये भी बात है। तो ये सब दोनों पहलू को रख के भारत को भी एक बहुत ही सोच विचार करके अब काम करना पड़ेगा। भारत की जो प्रेजेंट नीति है उसके ऊपर वो अमल करेंगे। और मेरे ख्याल से पर्सनैलिटीज लाइक प्राइम मिनिस्टर मोदी इस बात को थोड़ा उठाएंगे दोनों खेमों पे कि भाई अब किस तरीके से लड़ाई का आप अंत करिए और उसको नीचे लाइए। तो अभी अब देखना होगा। अमेरिका के पास वेपन्स हैं, MOAB, मैक्सिमम ऑर्डिनेंस, एयरबस्ट, डीप पेनिट्रेशन बॉम्ब्स हैं जो वो B-2 बॉम्बर से लॉन्च करता है। उसे न्यूक्लियर वेपन भी लॉन्च कर सकता है, वो दूसरी बात है। पर हैवी वेपन बॉम्ब्स हैं, ये 200 फीट गहराई के अंदर जाकर पहाड़ों में से निकाल के जो अगर कोई जगह छुपी हुई हो उसको भी निकाल सकते हैं। तो ये बहुत ही विध्वंसक बम है। जैसे कि आपने अफगानिस्तान में देखा था डेजी कटर 2, ये उस कैटेगरी के बॉम्ब हैं और वैसे ही बॉम्ब हैं। तो अभी बमबारी भी बहुत है, अब हानि भी बहुत होगी ह्यूमैनिटी की, एनवायरनमेंट की। इस सब का निवेश, इस सब का जो रिजल्ट होगा बहुत हानिकारक होगा। अच्छा हो कि कोई इनका बीच बचाव कर पाए और ईरान इजराइल को साझेदारी की टेबल पे बैठाया जाए और नेगोशिएशन शुरू। আপনাদের শোনালাম প্রফুল্ল বক্সি, প্রাক্তন সেনাকর্তা, ডিফেন্স এক্সপার্ট, তার বাইট শোনালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। এই সংঘাত কিন্তু অ্যাকচুয়ালি ইসরায়েল এবং ইরানের মধ্যে হওয়ার কথাই ছিল না। রীতিমতো কিন্তু মধ্যপ্রাচ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে দাঁড়ালো, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে দাঁড়ালো যেখানে কিনা ইসরায়েল হামলা করে বসলো ইরানে। ইরান কিন্তু প্রথম থেকে হামলা চালায়নি ইসরায়েলের উপর, ইসরায়েলই প্রথম হামলা চালিয়েছে। কী কারণে? মূলত ইরান যখন পরমাণু শক্তিশালী দেশ হয়ে উঠছে, এগোচ্ছে সেই পথে, তখনই ইসরায়েল দাবি করে বসলো ইরান যদি শক্তিশালী দেশ হয়ে দাঁড়ায় তবে তা আমাদের জন্য সুরক্ষিত ব্যাপার নয়। সেই জন্যই সেই বিষয় দেখিয়েই, ইস্যু দেখিয়েই রীতিমতো কিন্তু হামলা চালিয়ে বসলো। পাল্টা রীতিমতো যে তলে তলে রীতিমতো ইরান যে অনেক বলা যেতে পারে অনেকভাবে এগিয়ে গিয়েছে এবং সেখানে সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। পারমাণবিক দিক থেকে বলুন বা সামরিক দিক থেকে বলুন, হামলা চালিয়ে বসলো তা কিন্তু ভাবতে পারেনি এক প্রকার ইসরায়েল। ইসরায়েল ভেবেছিল হয়তো
তারা অ্যাটাক করে রীতিমতো কিন্তু দু একটা পাল্টা অ্যাটাক হয়তো আসতে পারে, কিন্তু না, ইরান প্রত্যাঘাতের পর প্রত্যাঘাত করতে করতে রীতিমতো কিন্তু তেল হাবিবে যখন প্রথম অ্যাটাক চালালো রীতিমতো কিন্তু সেখানকার তেলের ডিপো রীতিমতো ধ্বংস হলো এবং সেখানে ইরানের এবার 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তো সরাসরি ইন্টারফারেন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, একবার সরাসরি ইন্টারফারেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সেখানেই প্রশ্ন তো থাকছেই। এবং সেখানেই এবার ইরান মূলত পরবর্তী পদক্ষেপ কী নেবে কৌশলগত, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যখন ইসরায়েল হামলা করছে, একদিকে যখন ইসরায়েলের সঙ্গে সংঘাত থামার কোনো নাম নেই, তখন আবার এবার আমেরিকা সরাসরি সংঘাত, সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল, সরাসরি সংঘাতে জড়িয়ে গেল। এবার একদিকে আমেরিকা, একদিকে ইসরায়েল। এবার ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী আপনারা জানেন, আমেরিকা কতটা শক্তিশালী আপনারা জানেন, পাশাপাশি ইসরায়েল তাদের কি রকম সামরিক শক্তি রয়েছে তা সকলেরই অবগত রয়েছে। এবং সেখানেই ইরান কি এবার মূলত হাতে ছেড়ে ভাতে মারার পদ্ধতি অবলম্বন করবে। এক্সপার্টের কথা অনুযায়ী বলছি, প্রফুল্ল বক্সির বাইট শোনাম আপনাদের, প্রাক্তন সেনাকর্তা, ডিফেন্স এক্সপার্ট, তিনি এবার সেই হাতে মারা ছেড়ে ভাতে মারার অবস্থার কথা তুলে তুললেন। অর্থাৎ হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কোথায়? আরব সাগর দিয়ে বিস্তৃত। একদিকে ইসরায়েল, একদিকে ইরান, একদিকে ওমান, আরবিয়ান কান্ট্রি রয়েছে এবং মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সেই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিশ্বের 20% খনিজ এবং তেল এই সমস্ত উৎপাদন কিন্তু এই লাইন দিয়ে মূলত কিন্তু এক্সপার্ট হয়ে থাকে এবং সেখানে কিন্তু আমদানি রপ্তানি হয়ে থাকে। এবং সেখানেই রীতিমতো এক্সপার্টের বাইট অনুযায়ী আপনাদের তিনি এই বিষয়টি তুলে আনলেন, এই হরমুজ প্রণালীর কথা তুলে আনলেন। এবং সেখানে আমি একটু আপনাদের জানান দেওয়ার চেষ্টা করছি, যেখানে এই হরমুজ প্রণালী, যেখানে কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ বিশ্বব্যাপী প্রায় 20% এই অংশ দিয়ে, অর্থাৎ বিস্তৃত চওড়া বলা যেতে পারে 33 থেকে 40 কিলোমিটার মাত্র আরব সাগরের উপর বিস্তৃত, এবং সেখান দিয়েই চলে আসে আরব সাগরের উপর দিয়ে হয়ে ভারতেও কিন্তু মূলত আমদানি রপ্তানি হয়ে থাকে এই লাইন দিয়েই। এবং সেখানে খুব উল্লেখযোগ্য বিষয়, এই মূলত হরমুজ প্রণালী যদি ব্লকড করে দেয় ইরান, তা কিন্তু ভাতে মারা মতন পরিস্থিতি হতে পারে বেশ কয়েকটি ছোট ছোট দেশের, যারা মূলত এই খনিজ তেলের উপর বেশ করে দাঁড়িয়ে রয়েছে, আমদানি রপ্তানির উপর, ব্যবসার উপর দাঁড়িয়ে রয়েছে, ইকোনমিক্যাল গ্রোথ রয়েছে, তাদের ক্ষেত্রেও কম বেশি সকলেই হয়তো ক্ষতির মুখে পড়তে পারেন আর্থিকভাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই হরমুজ প্রণালী এখন কিন্তু নজরে রয়েছে সকলের। আর এবার যখন রীতিমতো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প, একদিকে আবার আমেরিকাকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন নিবেদিতা, একেবারেই নিশ্চিত মনে রয়েছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট, তিনি এবার বলছিলেন ইরানের উপর যদি একটাও আঁচ আসে, ইরানের উপর যদি আঙ্গুল তুলে তাকানো হয়, তবে কিন্তু রাশিয়া চুপ করে বসে থাকবেন। এই কথা কে বলেছিলেন ভ্লাদিমির পুতিন, এবার রাশিয়ান প্রেসিডেন্ট। এবং সেই কথা কিন্তু রীতিমতো কিন্তু মানার চেষ্টা করলেন না ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, এবং রাশিয়ার ইঙ্গিত কিন্তু নেওয়ার চেষ্টা করলেন না আমেরিকা। এবার প্রশ্ন থেকে যাচ্ছে, রাশিয়া এবার কি পদক্ষেপ করবে? খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়া এবার কোন পথে হাঁটবে এবার রাশিয়া? একদিকে যখন রাশিয়া প্রথম থেকে একটা হুমকি দিয়েছিল, হুঁশিয়ারি দিয়েছিল, একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকাকে, আমেরিকা যদি ইরানের উপর অ্যাটাক চালায় বা ইরানের মধ্যে যদি নাক গলানোর চেষ্টা করে, তবে রাশিয়ার চাইতে খারাপ কেউ হবে না। আর রাশিয়ার সামরিকগত অবস্থান সকলেরই অবগত, কতটা টেকনোলজিক্যালি, পাশাপাশি কতটা পরিমাণ সামরিকভাবে শক্তিশালী একটি দেশ রাশিয়া। এবং তা কিন্তু এক প্রকার স্পষ্ট, যেখানে কিন্তু রাশিয়া যখন একদিকে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে, সেই কথা কিন্তু শোনেনি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা দুদিনের মধ্যেই ইরানে অ্যাটাক চালিয়ে বসলেন। এবার ইরান একদিকে প্রত্যাঘাত চালাতে পারে, পাল্টা আবার রাশিয়া কি পদক্ষেপ নেয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই B2 বোম্বার্স, যেই বোম্বার্স দিয়ে হামলা চালানো হয়েছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই বোম্বার্সের ধারণ ক্ষমতা অত্যন্ত একেবারেই হাই প্রোফাইল। সেখানে কিন্তু বলা যেতে পারে ইরানে হামলা চালিয়েছে যখন আমেরিকা, 3টি মূলত পরমাণু ঘাঁটি, তার মধ্যে ফর্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটি ছিল, সেখানে হামলা চালিয়েছে। এবং বেছে বেছে এই পরমাণু ঘাঁটিগুলোকেই টার্গেট করা হচ্ছে। কেন বলুন তো? যে পরমাণু ঘাঁটিগুলোতে রীতিমতো কিন্তু নিউক্লিয়ার থেকে শুরু করে বেশ কিছু ওয়েপন্স যারা তৈরি করছিলেন, শক্তিশালী দেশ হয়ে উঠছিলেন, তা কিন্তু একেবারে চায় না সেটা আমেরিকাই হোক বা ইসরায়েল হোক বা মধ্যপ্রাচ্যের অন্যান্য কান্ট্রি হোক না কেন। এবং সেখানেই আমেরিকা এয়ার স্ট্রাইক করলো B2 বোম্বার্স দিয়ে ইরানে হামলা। কবে কোথায় বলে ব্যবহার করেছিল এই বোম্বার্স? কিন্তু এর আগেও মূলত 2025-এই নয়, এবার ইরানে প্রথমবার নয়, কিন্তু এর আগেও কিন্তু এই বোম্বার্স দিয়ে হামলা হয়েছিল। এই বোম্বার্সের ধারণ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জানাই 5,000 মেট্রিক টন মূলত কিন্তু বিস্ফোরক, রীতিমতো বোম্বার্স ধারণ করতে কিন্তু সক্ষম এই
বোম্বাস একেবারে বি টু স্পিরিটের নাম, এবং এই মূলত কিন্তু এই বোম্বাস দিয়েই হামলা চালানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দারুণ ক্ষমতাবাহী একটা বি স্পিরিট। এই বি টু স্পিরিটে কী রয়েছে? এটি মূলত একটি ভারী কৌশলগত বোমারু বিমান, যা দূরপাল্লার মিশনে একেবারে আঘাত আনতে সক্ষম, এমনটা মূলত জানা যাচ্ছে। পাশাপাশি মাঝ আকাশে বি টু স্পিরিট এমনভাবে যায় মূলত কিন্তু এর লক্ষ্যবস্তু একেবারেই যত দূরই হোক না কেন, অত দূরপাল্লার একটা মিসাইল, যা মাঝ আকাশে বি স্পিরিট একবার মাত্র জ্বালানি ভরে 10,000 নেটিকল কিলোমিটার অবস্থান করতে প্রস্তুত। এটির ফ্লাইং উইং ডিজাইন এবং রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহারের জন্য পরিচিত। অর্থাৎ এই ফ্লাইট উইং ডিজাইন এবং রাডার মূলত কিন্তু ধরা পড়বে না এই বোম্বার্সে। আমেরিকার নথপোথ গ্রুপ প্যানের তৈরি বি টু স্পিরিট স্টিলথ বোমারু বিমান, আর যা কিন্তু মূলত রাডার সিস্টেমে ধরা পড়ে না। এটাই হয়তো কৌশলগত অবস্থান আমেরিকার, যা কিন্তু মূলত সেখানে এই বিমান প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম, এবং সেই সক্ষমকারী এই বি টু স্পিরিটকে দিয়েই হামলা চালানো হলো ইরানের ওপর আমেরিকার তরফ থেকে। নিবেদিতা, একেবারে দেখো বি টু স্পিরিট এই মূলত এই বোম্বারু বিমান কিন্তু রীতিমতো অত্যন্ত বলা যেতে পারে গুরুত্বপূর্ণ। কেন বলছি বারংবার, এই বিমান হামলা কিন্তু মূলত প্রথমবার নয়, অর্থাৎ এই বোম্বাস দিয়ে কিন্তু প্রথমবার হামলা চালানো হয়নি। পূর্বেও ইতিহাস ঘাটলে কিন্তু মূলত এর আগেও এই বোম্বাস দিয়ে হামলা চালানো হয়েছিল, আর যা কিন্তু তছনছ করে দিয়েছে, ধ্বংসাত্মক অবস্থা তৈরি করেছে বেশ কিছু মূলত সমতলে, যা প্রায় 19,000 কিলোমিটারের সমান, প্রায় 200 থেকে 250 ফিট নিচে গিয়ে মূলত কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। সমতলে যা প্রায় 19,000, মাঝ আকাশে বি টু স্পিরিট একবার মাত্র জ্বালানি ভরলে 10,000 নেটিক্যাল মাইল উঠতে পারে। আর নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে এই আমেরিকা থেকে মূলত ইরানের দূরত্ব কতটা? 37 ঘন্টা, 37 আওয়ার্স এই মূলত কিন্তু অবস্থান, এবং সেখানে 37 ঘন্টা উড়ে যাওয়ার পর হামলা চালানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমেরিকা থেকে ইরানের দূরত্ব কিন্তু অনেকটাই, এবং সেই পথ প্রশস্ত মহাসাগরের উপর দিয়ে বয়ে গিয়ে উড়ে গিয়ে রীতিমতো হামলা চালানো, রীতিমতো কিন্তু একটা কোথাও আমেরিকা তার অবস্থান স্পষ্ট করতে চাইছে। প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই বারংবার আমেরিকা হয়তো কোথাও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ইরানকে, ইরান যদি এখনই সংঘর্ষ থেকে না ফেরে, সংঘাত থেকে না আসে, এরপর হয়তো আরও বড়সড় হামলা হলেও হতে পারে। এক কথা এটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট। বললাম বি টু স্পিরিট কি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে দূরপাল্লার ভারী বোমারু বিমান বয়ে নিয়ে যেতে সক্ষম, এবং GBU-57, যা পাহাড়ের 80 থেকে 90 কিলোমিটার নিচে এই পরমাণু ঘাঁটি তৈরি করা হয়েছিল। ভালো করে শুনুন, যেখানে মূলত এই ফর্দোর এই মূলত যে পরমাণু ঘাঁটি যেখানে হামলা চালানো হয় খুব গুরুত্বপূর্ণ, যেখানে এই ফর্দো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেইন একটা বলা যেতে পরমাণু ঘাঁটি ছিল ইরানের, যা কিনা মূলত পাহাড় থেকে 80 থেকে 90 কিলোমিটার গভীরে, 80 থেকে 90 মিটার গভীরে মূলত কিন্তু তৈরি করা হয়েছিল এই বিমান পরমাণু ঘাঁটি, এবং সেখানে এই পরমাণু ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। ইসরায়েল ভালোভাবে জানতো সেই মূলত প্রতিরক্ষা ব্যবস্থা বা সেই রকম সামরিক শক্তি নেই, যা দিয়ে হয়তো ইসরায়েলের পক্ষে সম্ভব এই 80 থেকে 90 একেবারে মিটার গভীরে ঢুকে গিয়ে রীতিমতো প্রত্যাঘাত করা। আর যা কিন্তু ভালোভাবে জানতো ইসরায়েল, আর তার জন্যই আমেরিকার সহযোগিতা নিয়েছে ইসরায়েল। এ কথা এক প্রকার কোথাও ধীরে ধীরে সাফ হচ্ছে, কেননা একমাত্র আমেরিকার কাছে এমন প্রযুক্তিগত টেকনোলজিক্যালি রীতিমতো কিন্তু সামরিক শক্তি রয়েছে, যেখানে দাঁড়িয়ে থেকে দেখা গেল স্পষ্ট যে ফর্দোর বিমান ঘাঁটি একেবারেই বায়ুসেনা ঘাঁটি, এবং সেখানে কিন্তু রীতিমতো এই পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে বসলো আমেরিকা। প্রায় 80 থেকে 90 মিটার গভীরে ঢুকে গিয়ে পাহাড়ের
ভেতরে মূলত ৮০ থেকে ৯০ মিটার এই অবস্থান ভালো করে বুঝুন, সেখানে গভীরে ঢুকে গিয়ে রীতিমতো প্রত্যাঘাত করলো আমেরিকা। প্রত্যাঘাত নয়, রীতিমতো সরাসরি হামলা চালালো। প্রথম হামলা চালালো আমেরিকা, সরাসরি যুদ্ধে একটা যুদ্ধকালীন আবহে জড়িয়ে পড়লো আমেরিকা। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বললে এই যে পরমাণু ঘাঁটিগুলো, অর্থাৎ ইরান সবসময় চাইতো তাকে নিজেকে তুলে ধরতে চায় বিশ্বের অন্যতম পরমাণু ঘাঁটি হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। যদিও আমরা কথা বলি এই মুহূর্তে বিশ্বের 9টি দেশে পরমাণু বোমা কিন্তু তারা তৈরি করতে সক্ষম। তার মধ্যে রয়েছে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, চীন, ব্রিটেন, ভারত, রুশ, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। যে বিষয়ে আমরা নজর রাখছি, ইরান পরমাণু দেশ হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। বিশ্বের 9টি দেশ আছে যারা এই পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। তার মধ্যে অন্যতম আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, চীন, ব্রিটেন, ভারত, রুশ, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। তারপরেই কিন্তু ইরান নিজেকে পরমাণু দেশ হিসেবে তুলে ধরতে চায়, কিন্তু আমেরিকা সেই বিষয়টি মানতে নারাজ। আমেরিকা কখনোই চায় না যে ইরান তার ঊর্ধ্বে উঠে যাক। সেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পরমাণু ঘাঁটিগুলোকে বেছে বেছে কিন্তু একেবারে অ্যাটাক করা হয়। তার মধ্যে অন্যতম পরমাণু ঘাঁটি ছিল ফর্দো, যেখানে 5BU-57 পাহাড়ের ভেতরে গিয়ে কিন্তু প্রায় 80 থেকে 90 মিটার ভেতরে গিয়ে অ্যাটাক করা হয়, পরমাণু ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রেসিডেন্ট পক্ষ থেকে বিবৃতি জানানো হয়েছে। এবং যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, ইরানের পরমাণু ঘাঁটিগুলোকে একেবারে বেছে বেছে কিন্তু সেখানে অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয় আমেরিকার পক্ষ থেকে, এমনটাই কিন্তু আজ সকালে বিবৃতি দিয়ে পরিষ্কার জানানো হয়েছে। অথচ ইরানের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিষয়টি স্বীকার করা হচ্ছে না। তারা বলছেন আমেরিকা হামলা চালিয়েছে কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি ইরানের, এমনটা কিন্তু সেই বিবৃতিতে বলা হচ্ছে। অর্থাৎ ইরানের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে। ঠিক একইভাবে আমরা ঠিক একই দৃশ্য দেখতে পেরেছিলাম যখন ভারত পাকিস্তান সংঘাত হয়, সেই সময় ভারতের পক্ষ থেকে পাকিস্তানে যে হামলা চালানো হয়, সন্ত্রাস বিরোধী হামলা অপারেশন সিঁদুর, সেখানে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছিল। সেই বিষয়টি যখন ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হয়, পাকিস্তান সেটি মানতে নারাজ ছিল। ঠিক একইভাবে এবার মানতে নারাজ ইরান। আমেরিকার পক্ষ থেকে যে হামলা চালানো হয়, ইরান পুরো বিষয়টি মানতে নারাজ। তারা বলছে কোনো হামলা হয়েছে, তবে কোনো রকম ক্ষতি হয়নি। অপরদিকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে আমরা 3টে পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছি, তার মধ্যে ফর্দো অন্যতম, সবচেয়ে কঠিনতম সেই পরমাণু ঘাঁটি, যেখানে হামলা চালানো অন্যান্য দেশের পক্ষ থেকে যথেষ্ট কঠিন হয়েছিল। তবে আমেরিকার পক্ষ থেকে সেই হামলা চালানো হয় এবং পরমাণু ঘাঁটি একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়, এমনটা আমেরিকার পক্ষ থেকে জানানো হচ্ছে। যে বিষয়টা আমরা আপনাদের এর আগেও বললাম, বিশ্বে মোট 9টি পরমাণু দেশ রয়েছে, তার মধ্যে অন্যতম আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, চীন, ব্রিটেন, ভারত, রুশ, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। এবং তারপরেই ইরান নিজেকে পরমাণু দেশ হিসেবে বিশ্বে তুলে ধরতে চায়, কিন্তু আমেরিকা সেই বিষয়টি মানতে নারাজ। তাই সেই পরমাণু ঘাঁটিগুলি বেছে বেছে আক্রমণ করেছে। আমরা যদি ইসরায়েল এবং ইরানের ব্যাপার আপনাদের পার্থক্য করে বোঝাই যে ইসরায়েলে কি শক্তি আছে এবং ইরানে কি শক্তি আছে, তাহলে প্রথমেই আমরা বলবো ইসরায়েল পৃথিবীর 27তম অর্থ ব্যবস্থার মধ্যে অন্যতম, সেহেতু ইরান 46তম অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে। ইসরায়েলের জিডিপি যদি বলি 3.2% এবং ইরানের জিডিপি 0.3 অর্থাৎ 0.3% রয়েছে। এবং ইসরায়েলের আরেকটি বিষয় রয়েছে, 15তম শক্তিশালী সেনা হিসেবে ইসরায়েল নিজেকে প্রতিষ্ঠা করেছে। সেক্ষেত্রে ইরান 16তম, অর্থাৎ একেবারে পাশাপাশি রয়েছে তাদের শক্তিশালী সেনা হিসেবে, তারা কিন্তু একেবারে কাছাকাছি রয়েছে। তবে জিডিপির কথা বলে অনেকটা দূরত্ব তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং অর্থ ব্যবস্থার দিক থেকে দেখলেও কিন্তু ইরান অনেকটা পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েল বলা চলে ইরানের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু এই পরমাণু ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো ধ্বংস করা ইসরায়েলের পক্ষ থেকে যথেষ্ট কঠিন ছিল এবং তাতে এবার মদদ দিল আমেরিকা। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে এই পরমাণু ঘাঁটিগুলোতে আক্রমণ চালানো হলো এবং 3টি পরমাণু ঘাঁটি একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এরপরে কি ইরানের পক্ষ থেকে হামলা চালানো হবে আমেরিকাতে, নাকি রাশিয়ার পক্ষ থেকে মদত করা হবে ইরানকে, সেই বিষয়ে কিন্তু একটি বড় ইঙ্গিত উঠে আসছে। গৌরব, একেবারেই নিবেদিতা, এই বিষয়ে আমরা আসবো, আরও বিষয়টি আরও আপনাদের সামনে সাফ হবে, আরও ক্লিয়ার হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি অঞ্চল, স্ট্র্যাটেজিক এক্সপার্ট মূলত শুভাশিস ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনাদেরকে শোনাবো সেই মন্তব্য তিনি কি বলেছেন, তারপর আসছে আলোচনায়। শুনুন। সরাসরি ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে, সেই আবহে সরাসরি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্যে মার্কিন ইন্টারফেয়ারেন্স, সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন?
সেটা দেখুন, এটা মার্কিনীদের চরিত্র, এটা একটা দেশের, একটা রাষ্ট্রের তো নিজস্ব চরিত্র, নিজস্ব দর্শন হয়। তো সেই চরিত্রটা দুঃখজনকভাবে মার্কিনীরা প্র্যাকটিস করে এবং সেটাকে দিনের পর দিন আমাদের বিভিন্ন দেশের উপরে ইমপ্লিমেন্ট করেছে। ইরাকের ক্ষেত্রেও এই সেম থিওরি লাগিয়েছিল, সিরিয়া, লিবিয়া, আজকের ডেটে দাঁড়িয়ে ইরানের ক্ষেত্রেও সেম থিওরি লাগাবার প্রচেষ্টা করলো এবং এটা কতদূর কতটা সফলতা পাবে সেটা তো সময়ই বলে দেবে। তবে এই থিওরিটা যে সবাই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে এইটা বলে দেশে ঢোকা, তারপরে তেলের ভান্ডারগুলোর উপরে আক্রমণ করা এবং সেগুলোকে আগ্রাসন করা, এইটা আজকের থেকে শুরু করেনি, এটা বহুদিন ধরেই করেছে। এবং যেহেতু ইরানের একটা তেল বা তেলের খনির ব্যাপারে যথেষ্ট মানে অ্যাগ্রেশন আছে, যথেষ্ট একটা পজিশন আছে, স্টেবিলিটি আছে, সেই স্টেবিলিটিটাকে নষ্ট করবে বা সেটাকে নিজের আয়ত্তে আনবে, এটাই প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে তাদের লক্ষ্য। হরমুজ প্রণালী এই ক্ষেত্রে ইরানের একটা অনেক বড় মাস্টার স্ট্রোক হতে পারে, সেই বিষয় নিয়ে কি ভাবছেন? না, এটাকে আমি মাস্টার স্ট্রোক কখনোই বলবো না। তার একটা বড় কারণ হচ্ছে যে যদি আমার কোনো একটা এমন স্টেপে, কোনো টেরিটরির এমন স্টেপে যদি মাল্টিপল বহু দেশের ক্ষতি হতে পারে বা বহু দেশের অর্থনীতি বা সাধারণ মানুষের জীবনশৈলীতে তার এফেক্ট পড়তে পারে, সেটা কখনো ডিপ্লোম্যাটিক্যালি মাস্টার স্ট্রোক বলা যায় না। সেটা কিছুটা অ্যাগ্রেশন, কিছুটা জেদে করা যেতে পারে, বাট সেটাকে কোনো ম্যাচিওর ডিপ্লোমেসির পার্ট হিসেবে আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি না। আমার বিশ্বাস, আমি যেহেতু একজন ভারতীয়, সুতরাং আমি দেখবো আমার দেশের হিতে এই ডিসিশনটা কিভাবে আনা যায়। সেক্ষেত্রে অ্যাবসলিউট রেস্ট্রিকশন একটা পন্থা, আরেকটা পন্থা হতে পারে সিলেক্টিভ রেস্ট্রিকশন। এবার এই দ্বিতীয় পন্থাটার দিকে আমি বেশিভাবে আগ্রহী। যদি এই সিলেক্টিভ রেস্ট্রিকশন বা এরকম ধরনের কিছু সর্ট আউট ডিপ্লোম্যাটিক্যালি করা যেতে পারে, সেক্ষেত্রে আমি আগ্রহী। কারণ ইরান যেমন দেখালো যে তাদের এয়ার স্পেসও বন্ধ ছিল, অথচ ভারতীয় ফ্লাইটকে তারা অ্যালাউ করলো তাদের লোকজনকে নিয়ে আসার জন্য। সুতরাং এই সিলেক্টেড রেস্ট্রিকশনসটা যদি আমাদের দেশের প্রতি হয়, তাহলে আমি সেটা নিয়ে বেশি আগ্রহী। সুশীলবাবু, আরো একটা বিষয় এখানে জানাটা অত্যন্ত দরকারি, তা হলো রাশিয়া রীতিমতো বলে দিয়েছিল যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যেন মার্কিন ইন্টারফারেন্স না থাকে। তা সত্ত্বেও মার্কিন ইন্টারফারেন্স হলো, তাহলে কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে? দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধের সংজ্ঞাটা বুঝতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংজ্ঞা বা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা কোনোদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অ্যাক্সিসবাহী হবে না। সেটা হবে ইকোনমি, এবং সেই ইকোনমিটা কিন্তু ইকোনমিটা বেস করে অলরেডি গোটা বিশ্বে বিভিন্ন খেপে এবং ছোট ছোট কাপলিং ডিকাপলিং এর মধ্যে দিয়ে কনফ্লিক্ট চলছে। এবং এই কনফ্লিক্ট গুলোকে যদি আপনি একসাথে দেখেন, তাহলে বিশ্বের বহু কন্টিনেন্ট এবং বিশ্বের প্রায় সব কন্টিনেন্টই কোনো না কোনো কনফ্লিক্টের শিকার, এবং সেটাকে একটা নতুন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আকার হিসাবে ধরা গেলেও যেতে পারে। কিন্তু আমার মনে হয় যেহেতু এই মান্থটা হচ্ছে জুলাই মাস, সেক্ষেত্রে রাশিয়া এমন কোনো আননেসেসারি অ্যাগ্রেশন দেখাবে না। তার কারণ 21শে জুলাই রিওতে ব্রিক্স শুরু হচ্ছে, যেটা থেকে যে মিলিটারি অ্যাগ্রেশনটার অজুহাত করে আমেরিকা গোটা পৃথিবীর কাছে রাশিয়ার সাপোর্টটাকে নিয়ে কোয়েশ্চেন তুলে দিতে পারে। সুতরাং রাশিয়া চেষ্টা করবে এমন একটা অধ্যায় তৈরি করতে চায়না এবং ইন্ডিয়াকে সাথে নিয়ে থ্রু ব্রিক্স, যেটা কিনা আমেরিকাকে একটা শাস্তি বলবো না, একটা ব্যাকফুটে ফেলার চেষ্টা করবে। ভারতের ক্ষেত্রে ঠিক পরবর্তীকালে ভূমিকা কি হওয়া উচিত? অন্তত এই ইরান ইসরায়েলের ক্ষেত্রে যেভাবে মৌনতা দেখাচ্ছে ভারত, পরবর্তীকালেও কি এটাই রাখা সঠিক হবে? আপনি কি মনে করছেন? দেখুন, গত দুটো স্টেটমেন্ট যেটা বেরিয়েছে, যেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্টেটমেন্ট, আর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে যেটা আমাদের প্রধানমন্ত্রী এই কিছুক্ষণ আগে করলেন, এই দুটো স্টেটমেন্টের মধ্যেই কিন্তু একদম ভারতবর্ষের ফরেন পলিসি এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্টেবিলিটির কথা ওনারা দুজনেই বলেছেন। এবং দুক্ষেত্রেই আমরা যে পন্থার উপরে মানে প্রচন্ড রকম ভাবে সাপোর্টিভ, সেটা হলো মেথড অফ ডায়ালগ। কোনোদিনই মিসাইল ট্রিগার করে কোনো ডিপ্লোম্যাটিক সলিউশন আসতে পারেনি। যদি কোনো যুদ্ধের সলিউশন কেউ কোনো দেশ পেয়েছে, সেটা পেয়েছে টেবিলে ডায়ালগস এর মধ্যে দিয়ে। সাধারণ মানুষকে মেরে কোনো দেশ কোনোদিন কিছু অ্যাচিভ করতে পারেনি। সুতরাং মোদিজি যেই কথাটা বলেছেন, বা আমাদের ভারতবর্ষের যে জয়শঙ্কর যেটা বলেছেন, নিজে ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে প্রমাণিত হচ্ছে ভারতবর্ষে ইকুইলিব্রিয়াম এবং স্টেবিলিটির দিকেই তারা ঝুঁকে রয়েছে, এবং সেটাই আমাদের পন্থা, এবং সেটাই ভারতবর্ষ মেনটেন করবে। বেছে বেছে তেলঘানির ওপর যে হামলা চলছে, খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্রুড অয়েলের দামও বাড়তে পারে, সেক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দামও ভারতের ক্ষেত্রে বাড়তে পারে, সে বিষয়ে কি ভাবছেন?
অবশ্যই দাম বাড়বে, শুধু দাম বাড়বে না, অবশ্যই দাম বাড়বে। তবে এক্ষেত্রে সলিউশন তো সেরকম ডাইরেক্ট কিছু নেই যে 1:1 সলিউশন। তবে যেভাবে এটাকে কাউন্টার করা যেতে পারে, সে কাউন্টার করার মূলত দুটো পন্থা যেটা চোখের সামনে ভাসছে। তার মধ্যে একটা পন্থা হচ্ছে যে মাল্টিপল পকেট থেকে তেল আমদানি করা, সেক্ষেত্রে রাশিয়ার সাথে সম্পর্কটা ভীষণ কাজে আসতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে ভারতবর্ষের একটা কনসিডারেবল রিজার্ভ আছে, যে রিজার্ভটা হয়তো দুঃখজনক ভাবে হলেও সেটা খুলতে হতে পারে। সেক্ষেত্রে ভারতবর্ষের অর্থনীতির উপরে একটা প্রেশার আসবে, ভারতবর্ষে অল্প হলেও তেলের দাম বাড়বে। তবে ভারতবর্ষ অর্থনৈতিক ভাবে শেষ হয়ে যাবে না, যেটা কিনা পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে। অনেক ধন্যবাদ সুভাষিস বাবু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের শোনালাম স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি ছিল, আমাদের প্রতিনিধি ছিল, বিশেষ প্রতিনিধি, তারা কথা বললেন। এবং সেখানে একটা বিষয় হয়তো আপনাদের সামনে ক্লিয়ার হলো, যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি মোড় নিচ্ছে, কি ইঙ্গিত যাচ্ছে। এক কথায় এখনই কিন্তু মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের যে রূপ নেবে এ কথা কিন্তু বলা যাচ্ছে না, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, হরমুজ প্রণালী থেকে শুরু করে রীতিমতো তৈল খনিজ যে বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ রয়েছে ইরানের কাছে, তা কিন্তু মূলত নিজের হাতে নেওয়া, নিজে কবজা করা মূলত কিন্তু প্রধান টার্গেট আমেরিকার, ইসরায়েলের যৌথভাবে। এ কথা দ্বিতীয়ভাবে স্পষ্ট হয়ে দাঁড়ালো। এবং সেখানে 3 নম্বর আরও একটি বিষয় রয়েছে, যেখানে এই মধ্যপ্রাচ্যের যে এই সংঘাত, মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত, সেই সংঘাত কিন্তু একেবারেই যতক্ষণ না পর্যন্ত টেবিলে বসে আলোচনা হচ্ছে তা কখনো থামবে না, বা এই সংঘাত মূলত শান্তির রূপ নেবে না। তাই এক প্রকার আমেরিকায় হুঁশিয়ারি দিক, আমেরিকায় বার্তা দিক, কিংবা রাশিয়া আবার আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিক, এক কথায় স্পষ্ট, যেখানে গোল টেবিলের মধ্যে না বসলে, একটা বৈঠকে না বসলে, সাধারণ মানুষকে মেরে কোনো রকমভাবে কিন্তু কোনো দেশের মধ্যে সংঘর্ষ থামানো যায়নি, থামানো যাবে না। এক কথা স্পষ্ট করে দিচ্ছেন বিভিন্ন এক্সপার্টরা। নিবেদিতা, একবারে গৌরব, তুমি যেমনটা বললে, এই টেবিলে মিটিং না বসলে, আলোচনায় না বসলে এই যুদ্ধ যে থামানো যাবে না তা কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু আরেকটি বিষয় আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের। ফাতাহ নামে একটি মিসাইল আছে, যার আওয়াজ 15 গুণ বেশি, অর্থাৎ আওয়াজের থেকেও 15 গুণ বেশি স্পিডে চলে এই মিসাইল। এবং সেই মিসাইলটি কিন্তু ইরাকের কাছে আছে, ক্ষমা করবেন, ইরানের কাছে আছে, এমনটাই কিন্তু ইরান দাবি করছে। অর্থাৎ এই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমেরিকার পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে ইরান কি হামলা চালাবে আবারও আমেরিকার ওপরে? এবং এই যে মিসাইলের কথা বলা হচ্ছে ফাতাহ, এই মিসাইল দিয়ে কি হামলা চালানো হবে, সেই বিষয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। অর্থাৎ হাওয়ার থেকেও, আওয়াজের থেকেও এই মিসাইল 15 গুণ স্পিডে চলে। সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এই মিসাইলটি। যেমন আমেরিকার পক্ষ থেকেও মিসাইল হামলা ছোড়া হয় 5BU-57, সেই মিসাইলের যদি আমরা কথা বলি, এবং এই নতুন করে যে মিসাইলটির কথা উঠে এসছে ফাতাহ, দুটো মিসাইলের মধ্যে কিন্তু একই রকম কিছুটা হলেও মিল রয়েছে, তবে পার্থক্যও রয়েছে বহু। তবে এই মিসাইল যদি এবার ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়, তাহলে আমেরিকা কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়টি কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এক্সপার্টরা মনে করছেন এই মিসাইল বলে কোনো মিসাইলই নেই, অর্থাৎ বিশ্বকে ভয় দেখিয়ে রাখার জন্য ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হচ্ছে। এমন কোনো মিসাইল নেই, বেশ কিছু এক্সপার্ট তারা কিন্তু মন্তব্য করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিসাইল কি আদতে আছে, নাকি শুধুমাত্র বিশ্বকে ভয় দেখানোর জন্য ইরানের পক্ষ থেকে সবাইকে তুলে ধরা হচ্ছে এবং আমেরিকাকে ভয় দেখানো হচ্ছে, সেই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, ইসরায়েল এবং ইরানের যে পার্থক্য কী রয়েছে ইসরায়েল এবং ইরানে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে জিডিপির কথা বলেছিলাম, অর্থ ব্যবস্থার কথা বলেছিলাম। সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু চাইছে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হয়, সেটি যাতে লং টাইমের জন্য যায়, অর্থাৎ এক্সটেন্ড যাতে আরও বেশি করে হয়, এমনটা কিন্তু ইসরায়েল চাইছে। তবে ইরান এই যুদ্ধ কিন্তু এক্সটেন্ড করতে পারবে না, এমনটা বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করছে। কারণ ইসরায়েলের যে আর্থিক ব্যবস্থা তা কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে ইসরায়েলের থেকে। অর্থাৎ ইসরায়েলের অর্থ ব্যবস্থা এবং ইরানের অর্থ ব্যবস্থার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে। সেক্ষেত্রে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, ইসরায়েল তো যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তারা তৈরি, তারা যুদ্ধ নিয়ে যেতে পারবে এগিয়ে, তবে ইরান কিন্তু পারবে না। তাই ইরান চাইবে না যে এই যুদ্ধ আরও বেশি এগিয়ে যাক। সেক্ষেত্রে তুমি যেমনটা বললে, এই যে হরমুজ প্রণালীর কথা বলে, হরমুজ হ্রদের কথা বলেন, সেক্ষেত্রে এই যে তৈল যেখান থেকে তৈরি হয় সেটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ইরান একটি কিন্তু মাস্টার স্ট্রোক খেলতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কারণ 30 থেকে 40 কিলোমিটার সেই দূরত্ব রয়েছে, সেই দূরত্ব
ইরানের পক্ষ থেকে কিন্তু বন্ধ করা হতেই পারে, কারণ তেমন কোনো দূরত্ব নেই সেখানে। ইরান যদি বন্ধ করে দেয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, ঠিক একইভাবে সেই সমস্যার সম্মুখীন হবে ভারতও, এবং তার প্রভাব কিন্তু শুধুমাত্র ভারতেও থাকবে না, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গৌরব, নিবেদিতা, একটি বিষয় এক্সপার্টরা মনে করছেন হরমুজ প্রণালী সহজে ব্লকেজ করবে না ইরান, কেননা সেরকম অবস্থানে নেই ইরান। শুধুমাত্র হরমুজ প্রণালী দুটি দেশের মধ্যে মধ্যস্থতায় নেই, পার্শ্ববর্তীতে রয়েছে বেশ কয়েকটি দেশ যা কিন্তু আমদানি রপ্তানিতে মূলত 20% তৈল খনিজ এই পথ দিয়েই হরমুজ প্রণালী দিয়ে মূলত আমদানি রপ্তানি হয়ে থাকে। কিন্তু এখানে একটি বিষয়, হরমুজ প্রণালী যদি শুধুমাত্র দুটি দেশের মধ্যে থাকতো, অর্থাৎ একদিকে যদি ইরান, একদিকে যদি আমেরিকা বা একদিকে যদি ইসরায়েল থাকতো তাহলে মানা যেত। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তা কিন্তু কোনো বড়সড় মাস্টার স্ট্রোক নয়। কেন বলছি মাস্টার স্ট্রোক নয়, এমনটা আমার কথা নয়, এমনটা মনে করছে এক্সপার্টরা। কেন বলতো নিবেদিতা? একেবারে স্পষ্ট, যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে কিন্তু শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে নয়, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, পাশাপাশি এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, আরব সাগরে যে সমস্ত একেবারে এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলো রয়েছে যেগুলোতে আমদানি করা হয়, তাদের সঙ্গেও কিন্তু এক প্রকার সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত থাকবে না, তলানিতে গিয়ে পৌঁছাবে। যার জন্যই হরমুজ প্রণালী ব্লকেজ করলে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু শুধুমাত্র ইসরায়েলের নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়ার একযোগে যে সমস্ত দেশগুলোতে তারা খনিজ পদার্থ, খনিজ তেল, বিভিন্ন রকম প্রাকৃতিক সরঞ্জাম তারা রপ্তানি করে থাকে, তাদের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারেই নির্যাস কিন্তু মূলত খুব খারাপ তলানিতে থাকবে। আর যার জন্যই হরমুজ প্রণালী ব্লকেজ করা মানে রীতিমতো মাস্টার স্ট্রোক, ব্রেকডাউন করা ইরানের জন্য। আর ইরানের এবার শুধুমাত্র তারা যদি মনে করে ভাতে মারা পরিস্থিতি করবে, শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, তারা যদি মনে করে, তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা কিন্তু একেবারেই অনেক সক্ষম, অনেক কিছু ধারণ ক্ষমতাবাহী একটা কিন্তু সক্ষম কিন্তু অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। পাশাপাশি 5U যে কথা বললাম আপনাদের কাছে, আমেরিকার যে বোমবার্স পাঠানো হয়েছিল সেই বোমবার্স অ্যাটাক করা হয়েছে এবং সেই বোমবার্সের মূলত ধারণ ক্ষমতা দেখালাম আপনাদের সামনে। কিন্তু রীতিমতো কিন্তু এক প্রকার একটা কথা স্পষ্ট, আপাতত তৃতীয় বিশ্বযুদ্ধের মতন পরিস্থিতিতে নেই মূলত এই অবস্থান, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাত, এই সংঘর্ষ। আর ইঙ্গিতের মূলত কিন্তু পাল্টা ইঙ্গিত এখন কিন্তু আসতে শুরু করছে। কেন বলছি? ইতিমধ্যেই প্রথম থেকে ভালো করে ভাবুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প যখন মূলত ইসরায়েল অ্যাটাক করলো ইরানের উপর, ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো হামলা করবে না, ইরান পাল্টা হামলা চালিয়ে বসলো, পাল্টা প্রত্যাঘাত করে বসলো, এবং তারপর মুখ খুললো ডোনাল্ড ট্রাম্প। G7 সামিট চলছিল, G7 সামিট থেকে ফিরে এলো ডোনাল্ড ট্রাম্প। হয়তো মনে করা হচ্ছিল G7 ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হয়তো মধ্যস্থতা করতে বা কোনো রকম শান্তি আনতে চাইছেন বা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাইছেন, কিন্তু দেখা গেল কি তলে তলে অন্য কিছুই ভাবছিলেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি নাক গলিয়ে ফেললেন এবং হুঁশিয়ারি দেওয়ার 2 সপ্তাহের মধ্যেই, রীতিমতো কিন্তু 2 সপ্তাহের কথা বলে 2 দিনের মধ্যেই অ্যাটাক চালিয়ে বসলেন একেবারেই ইরানের ওপর, ইরানের বেছে 3টি পরমাণু ঘাঁটিতে। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বললে ইরানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করা হয়, সেক্ষেত্রে আমরা যদি আবার শুরুর থেকে যদি শুরু করি তাহলে বলা যেতে পারে ইরান ইসরায়েলের সংঘাতে সরাসরি এবার আমেরিকা যোগ দিল। কিন্তু কিছুদিন আগে আমরা কি দেখতে পেলাম? পাকিস্তানের পক্ষ থেকে তাকে কিন্তু মনোনয়ন করা হয়েছে, বিশ্ব শান্তির প্রতীক হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু এই শান্তির প্রতীক তো সবাই দেখতে পাচ্ছে যে তিনি কোন পথে হাঁটছেন। সেক্ষেত্রে এই যে ইরান ইসরায়েল সংঘাতের মাঝে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে চলে আসা, সেটি কিন্তু বড় ইঙ্গিত দিচ্ছি আমরা। প্রায় 1 ঘন্টার টান উত্তেজনার মাঝে কিন্তু আমরা আলোচনা করলাম সম্পূর্ণ বিষয়টি, যে ডোনাল্ড ট্রাম্প, তার দ্বিচারিতা, পাশাপাশি ইরান ইসরায়েলের সংঘর্ষ এবং কার কাছে কত অস্ত্র রয়েছে, আগামী দিনে তৃতীয় বিশ্বের পথে কি হাঁটতে পারে, সেই বিষয়ে কিন্তু পুরো বিষয়টা আমরা তুলে ধরলাম। বিস্তারিত আমাদের গৌরব এই মুহূর্তে বলবে। একেবারে দেখুন, সমালোচকরা মনে করছেন মূলত ট্রাম্পের লক্ষ্য যুদ্ধ থামানো নয়, ট্রাম্পের লক্ষ্য নোবেল পিস প্রাইজ। কিন্তু এই বিষয় তো রয়েছেই, পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কি নেবে না এই বিষয়ে কিন্তু নির্ভর করছে রাশিয়ার উপর, ভ্লাদিমির পুতিনের উপর। আর তার জন্য আমাদের সময় দিতে হবে এবং আপনাদেরও নজর রাখতে হবে রীতিমতো কিন্তু মূলত কোন দিকে ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত, পাশাপাশি আমেরিকার হামলা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রীতিমতো কিন্তু এই ইরান ইসরায়েল সংঘাত এবং কিন্তু নির্ভর করছে ভ্লাদিমির পুতিনের ওপর, রাশিয়ার ওপর। আজকের ইঙ্গিত এখানে শেষ করছি। পরবর্তী সমস্ত খবরের জন্য নজর রাখুন ট্র্যাক টিভি বাংলায়। নমস্কার।